পরশুরাম আজকের পর্বে দেখা যাবে শিবপ্রসাদ বলরামকে ফোন করে বলতে থাকে, বলরাম টোটেনি এক্ষুনি বেরিয়ে গেল, টোটেনিকে ফলো কর, ও কোথায় যাচ্ছে কি করছে সবটা সবটা নজরে রাখ, আর আমি আমি মোটরসাইকেল নিয়ে বেরিয়ে পড়ছি। তখন বলরাম বলতে থাকে, ওর যে অবস্থা দেখছি, ও এই অবস্থায় কি করে বেরোতে পারে, এভাবে বেরিয়ে ও কোথায় যাচ্ছে। তখন বলরামকে শিবপ্রসাদ বলতে থাকে, সেটাই তো বুঝতে পারছি না, তুই ওকে ফলো কর, আমি আমি আমার বাইক নিয়ে বেরোচ্ছি। তখন দেখা যায় বলরাম বলতে থাকে, ঠিক আছে তুই আয়, আমি আমি ওকে দেখছি ও কোথায় যাচ্ছে। এরপরে দেখা যায় টটিনি একটা গাড়িতে করে চলে গেলে তখন বলরাম এসে সৌরভ ও মায়াকে বলতে থাকে, গাড়িটা ফলো কর। ওই গাড়িতে করে টটিনি বেরিয়ে যাচ্ছে, টটিনি কোথায় যাচ্ছে জানতে হবে, শিবপ্রসাদ আসছে আর আমাদের ফলো করতে বললো। এরপরে দেখা যায় সৌরভ ও মায়া বলতে থাকে, তাড়াতাড়ি উঠে পড়ো। এরপরে গাড়ি নিয়ে বেরিয়ে গেলে তখন তখন শিবপ্রসাদ বাইক নিয়ে বেরিয়ে পড়ে। এদিকে দেখা যায় বিজিতকে মারধর করতে থাকে নিশাকে বিজিত থ্রেট দিতে থাকে আর বলতে থাকে, তোমরা জানো না আমি কে, আমি আমি চাইলে তোমাদের সবাইকে শেষ করে দিতে পারি, আমি শুধু এখান থেকে বেরোই তোমাদের পুরো সবাইকে শেষ করে ফেলবো। এরপরে দেখা যায় নিশা বিজিতকে থাপ্পড় মারে আর বলতে থাকে, তোদের মতো শয়তানদের ঘায়েল করার জন্যই আমাদের ডিপার্টমেন্ট তৈরি হয়েছে। ঠিক তখনই প্রকাশের কাছে কেউ একজন ফোন করলে তখন প্রকাশ বলতে থাকে, ঠিক আছে, আজকে সন্ধ্যা 7:30টায় ফ্লাইটে আমরা ওকে নিয়ে যাচ্ছি, আর 7:30টায় ওকে ওখান থেকে রিসিভ করা হবে। এরপরে প্রেস মিট আর সবকিছু সামনে আসবে। এরপরে দেখা যায় বিজিত বলতে থাকে, তোমরা কি করতে চাইছো, তোমাদের টাকা চাই, কত টাকা চাই বলো, কত টাকা। ঠিক তখনই টটিনি এসে বলতে থাকে, কোনো টাকার দরকার নেই আমাদের, আমরা তোমার থেকে টাকা টাকা ডিল করার জন্য তোমাকে তুলে নিয়ে আসিনি, বুঝতে পেরেছো, আমরা যে জন্য তোমাকে নিয়ে এসেছি সেই কাজটাই করাবো, আমরা আমরা টাকার জন্য তোমাকে তুলিনি। এরপরে দেখা যায় নিশা ও প্রকাশ সবাই অবাক হয়ে যায় আর বলতে থাকে, তুমি এই অবস্থায় এখানে। তখন টটিনি বলতে থাকে, আমি তো মা, আমাকে আসতে হতো, এজন্য এসেছি। তখন প্রকাশ বলতে থাকে, কি বলতে চাইছো তুমি, মা মানে, তুমি এখানে ডিউটি অবস্থায় আছো টটিনি, তুমি মা মানে, তুমি এসব কি বলছো। তখন টটিনি বলতে থাকে, আমাকে বিজিতকে নিয়ে যেতে হবে আমার বাচ্চাগুলোকে, তা না হলে শুট করে দেবে, আমি কথা দিচ্ছি আমি বিজিতকে নিয়ে যাব, আর 5:30টার মধ্যেই বিজিতকে আবার নিয়ে ফিরে আসবো। তখন প্রকাশ বলতে থাকে, তুমি কিন্তু ভুল করছো টটিনি, এমনটা তুমি করতে পারো না, এমনটা করার কোনো রাইট নেই তোমার। তখন তটিনী বলতে থাকে, প্লিজ বোঝার চেষ্টা করুন, আমার বাচ্চাদের মেরে ফেলবে, আমার বাচ্চাদের বাঁচাতে হলে আমাকে ওকে নিয়ে যেতেই হবে, তা না হলে আমার বাচ্চাগুলোর ক্ষতি হয়ে যাবে, প্লিজ বোঝার চেষ্টা করুন, আমি আপনাদের কাছে হাত জোড় করে বলছি আমাকে যেতে দিন। তখন দেখা যায় এই প্রকাশ বলতে থাকে, কিছুতে যেতে দেওয়া যাবে না তটিনী, তুমি বোঝার চেষ্টা করো। এরপরে নিশাকে প্রকাশ বলতে থাকে, নিশা শুট করো, এভাবে ওকে নিয়ে যেতে দিও না, শুট করো বলছি। কিন্তু নিশা কিছুতেই শুট করতে পারে না। এরপরে প্রকাশ বলতে থাকে, কি হলো নিশা, তোমাকে শুট করতে বলছি তো। তখন তটিনী বলতে থাকে, বিশ্বাস করুন, আমি আমি সময় মতো আমি ওকে নিয়ে চলে আসব, আমি তো মা, আমি কিছুতেই আমার বাচ্চাদের জীবন নষ্ট হতে দিতে পারি না, আমার বাচ্চাগুলো না খেয়ে আছে, আমার শরীরে প্রচন্ড পেন হচ্ছে, প্রসব বেদনার চেয়েও বেশি পেন হচ্ছে, সেই পেন আমি সহ্য করে এখানে দাঁড়িয়ে আছি শুধুমাত্র আমার বাচ্চাদের প্রাণ বাঁচানোর জন্য, তাই বলছি আমাকে এখান থেকে যেতে দাও। এরপরে বিজিত মনে মনে বলতে থাকে, তুমি এখান থেকে বেরো না তটিনী গাঙ্গুলি, আমাকে শুধু বের করো, তুমি এখান থেকে বেরোনোর পরে কয়েকশো গজ আমাকে নিয়ে যেতে পারবে না, কারণ তোমার শারীরিক অবস্থা যেরকম আমি তোমাকে সেখানেই মেরে পালিয়ে যাব, তুমি তুমি কিছুতেই আমাকে ধরতে পারবে না। এরপরে নিশা বলতে থাকে, প্লিজ টোটিনি এমন করো না। এরপরে টোটিনি বিজিতকে নিয়ে বেরিয়ে গেলে তখন নিশা শুট করে, কিন্তু টার্গেট মিস হয়ে যায়। এরপরে প্রকাশ বলতে থাকে, কি হলো এটা, তুমি টার্গেট মিস করলে কেন। তখন তখন দেখা যায় নিশা বলতে থাকে, টার্গেট মিস হয়ে গেল, আমি কি করতাম। তখন প্রকাশ বলতে থাকে, মিস হলো নাকি মিস করলে, এই বলে যেতে যাবে ঠিক তখনই নিশা প্রকাশকে আটকে দেয় আর বলতে থাকে, প্লিজ ওকে আটকিও না, একটু একটু জবাবদিহি না হয় করলাম, দুটো বাচ্চার প্রাণের কথা তো আমাদের ভাবতে হবে, আমরা নিজেরা দেশ রক্ষা করি বলে দুটো বাচ্চার প্রাণ এভাবে এভাবে চলে যেতে দিতে পারি না আমরা। ও তো মা হয়ে নিয়ে গেল, ও এখানে অফিসার হয়ে আসেনি, ও এসেছে মা হয়ে। এদিকে দেখা যায় তটিনী বিজিতকে নিয়ে বাইরে আসলেই
সেখানে হঠাৎ তটিনীর মাথাটা ঘুরে যায়। এরপরে এরপরে তটিনী চারদিকে অন্ধকার দেখতে থাকলে আড়াল থেকে সবকিছু দেখতে থাকে শিবপ্রসাদ। শিবপ্রসাদ বলতে থাকে, তটিনীর এখন হয়তোবা কিছু হয়ে যাবে। তটিনী যেভাবে তুলছে ঠিক তখনই তটিনী মাটিতে লুটিয়ে পড়ে। এরপরে বিজিত হাসতে থাকে আর তটিনীর হাতে থাকা রিভলভারটা তুলে নেয় আর বলতে থাকে, আমি জানতাম ম্যাডাম তটিনী তুমি কিছুই করতে পারবে না। এদিকে এদিকে নার্স বলতে থাকে, এখনো কেন আসছে না? উনি তো 1 ঘন্টার কথা বলে গিয়েছিল। এদিকে যখনই বিজিত তটিনীর দিকে রিভলভার তাক করে ঠিক তখনই শিবপ্রসাদ রিভলভার নিয়ে বিজিতের হাতে শুট করে দেয়। আর তখনই বিজিত চিৎকার করে বলতে থাকে, কে কে আমাকে শুট করলো? এরপরে দেখা যায় শিবপ্রসাদ বেরিয়ে এলে পুরো টিম সেখানে বেরিয়ে আসে। এরপরে দেখা যায় সবাই মিলে বিজিতের সামনে এসে বিজিতকে শিবপ্রসাদ মারতে থাকলে তখন বিজিত একদম একদম জ্ঞান হারিয়ে ফেলার মতো অবস্থা হয়ে যায়। এরপরে দেখা যায় শিবপ্রসাদ বলরাম ও মায়াকে বলতে থাকে, তোমরা ওকে নিয়ে যাও, আমি তটিনীকে হসপিটালে নিয়ে যাচ্ছি। তখন দেখা যায় মায়া ও সৌরভ বলতে থাকে, বস বুঝতে পারছি না তটিনী কি করে এই অবস্থায় বন্দুক তাক করে ওকে উদ্ধার করলো, আর ওকে ওকে বা ওইখান থেকে কি করে ও নিয়ে আসলো? ও জানলোই বা কি করে যে বিজিত এখানে আছে? তখন শিবপ্রসাদ রেগে যায় আর বলতে থাকে, সবটা পরে বোঝা যাবে, এখন তোমরা নিয়ে যাও, সময় নেই। এরপরে দেখা যায় যে তটিনীকে নিয়ে বেরিয়ে যায় শিবপ্রসাদ। এরপরে বলরাম বলতে থাকে, এই লোকটাকে যত দেখছি তত অবাক হচ্ছি, আসলে আসলে এ আমাদের ডিপার্টমেন্টের গর্ব। এরপরে দেখা যায় সৌরভ বলতে থাকে, গর্ব হোক আর যায়, কিন্তু কিন্তু ব্যাপারটা তো ভাবারই মতো, তাই না? এদিকে দেখা যায় কাবির এসেছে হসপিটালে সে ডক্টরদের সঙ্গে মিসবিহেভ করতে থাকে তটিনীর সঙ্গে দেখা করার জন্য। কিন্তু কোনোভাবে কাবিরকে দেখা করতে না দিলে তখন কাবির বলতে থাকে, আমার কোনো ভিজিটিং আওয়ারের প্রয়োজন হয় না, কোনো কোনো কিছুর প্রয়োজন হয় না, আমি কর্ণ চ্যাটার্জির ছেলে কাবির চ্যাটার্জি, আমাকে ওখানে যেতে দিন। এরপরে দেখা যায় কবিরের উত্তেজনার ফলে কাবিরকে তটিনীর ক্যাবিনে যেতে দিলে তখন সেখানে গিয়ে দেখতে পায় তটিনী ঘুমোচ্ছে। এরপরে দেখা যায় সেখানে শিবপ্রসাদ এসে বলতে থাকে, কি ব্যাপার কাবির, তুমি এখানে কেন এসছো তুমি? তখন কাবির বলতে থাকে, আমি একটু তটিনী গাঙ্গুলির সঙ্গে কথা বলতে এসেছি, কেন কোনো সমস্যা? তখন শিবপ্রসাদ বলতে থাকে, সমস্যা তো অবশ্যই আছে, তুমি এখানে কেন এসছো? এখানে তোমাকে কে আসতে বলেছে? তখন দেখা যায় কাবির শিবপ্রসাদকে বলতে থাকে, কেন এসছি? আর 24 ঘন্টা পেরোনোর কিন্তু আর মাত্র কয়েক ঘন্টা বাকি, এর মধ্যে যদি বিজিত না ফিরে তবে কিন্তু তোমার ফ্যামিলি মেম্বার দুজন কমে যাবে। তখন শিবপ্রসাদ বলতে থাকে, 24 ঘন্টা নয়, 24 মিনিটের মধ্যে পৌঁছে যাবে, কিন্তু আমি আমার ছেলে মেয়েকে কি করে ফেরত পাবো? তখন কবির বলতে থাকে, কেন? বিজিত পৌঁছে গেলে আমরা আমরা তোমার বাচ্চাদের এখানে এসে পৌঁছে দিয়ে যাব, আমি নিজ দায়িত্বে এখানে পৌঁছে দেব। এরপরে শিবপ্রসাদ বলরামকে ফোন করে বলতে থাকে, গাড়ি থেকে নেমে ঠিক 100 পা এগিয়ে যাবি, 100 পা যাওয়ার পরে ওখানে দাঁড়িয়ে পড়বি আর আমাকে ফোন করবি। আমি যখন বলবো যে বিজিতকে ছাড় তখন তুই বিজিতকে আয়ুষীর কাছে গিয়ে রেখে আসবি, এর বাইরে আর কিচ্ছু করবি না। এরপরে দেখা যায় বলরাম কথা মতো বিজিতকে গাড়ি থেকে নামায় আর বিজিতকে গাড়ি থেকে নামিয়ে 100 পা গুনে গুনে হাঁটতে থাকে। শিবপ্রসাদের কথা শুনে বিজিতের মাথায় রিভলভার ধরে 100 পা হাঁটতে থাকে বলরাম ও পুরো টিম। এরপরে দেখা যায় সৌরভ বলতে থাকে, বেশি বাড়াবাড়ি করবি না বিজিত, বেশি বাড়াবাড়ি করলে কিন্তু এখানে শুট করে দেব। এদিকে দেখা যায় শিবপ্রসাদ কবিরকে বলতে থাকে, চলো এখন দেখি আমার বাচ্চাদের তুমি আমাকে ফিরিয়ে দাও। তখন কবির বলতে থাকে, নো নো, এভাবে হবে না, আমরা আগে বিজিতকে হাতে পাবো, তারপরে নিজ দায়িত্বে আমি তোমার বাচ্চাদের এখানে পৌঁছে দিয়ে যাব। তখন শিবপ্রসাদ বলতে থাকে, আমি তোকে বিশ্বাস করি না, আমি কিছুতেই বিশ্বাস করি না, আমি সঙ্গে যাব, এক হাত দিয়ে বিজিতকে দিব, অন্য হাত দিয়ে আমার বাচ্চাদের নিয়ে আসবো। এরপরে দেখা যায় কাবির বলতে থাকে, আমাকে এখানে কোনোভাবে আটকানোর চেষ্টা করলে কিন্তু ভালো হবে না, বুঝতে পেরেছো? ওদিকে কিন্তু তোমার বাচ্চারা আমার কাছে আটক আছে। এরপরে দেখা যায় শিবপ্রসাদ বলরামকে ফোন করে বলতে থাকে, ওকে আয়ুষের কাছে দিয়ে আয়, ওকে নিয়ে আয়ুষের কাছে যায়। এরপরে দেখা যায় নার্সকে বলতে থাকে, এবার একটু দেখে রাখবেন ও যেন বেরোতে না পারে, এভাবে বেরোলে ওর আরো ক্ষতি হয়ে যাবে। তখন নার্স বলতে থাকে, আপনি কে? তখন শিবপ্রসাদ বলতে থাকে, ওর হাজবেন্ড শিবপ্রসাদ গাঙ্গুলি, তটিনী গাঙ্গুলির হাজবেন্ড শিবপ্রসাদ গাঙ্গুলি। এরপরে দেখা যায় এই বলে তটিনীর মাথায় চুমু দিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। এরপরে স্কুলে এলে তখন প্রিন্সিপাল ম্যাম বলতে থাকে, আমাদের আমাদের কাছে কিন্তু অনবরত ফোন আসছে, হুমকির ফোন আসছে, বারবার হুমকি দিচ্ছে।